আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং নিয়মিত আমাদের যে অনলাইন ক্লাসগুলো আছে সেগুলো দেখছো এবং বাড়িতে পড়াশোনা করছো। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমি তোমাদেরকে বিলাস শেষ করেছি। তার পূর্বেই আমি তোমাদের আর একটা প্রবন্ধ তোমাদের শেষ করেছি গদ্যাংশের, যে বাংলা ভাষার বাঙালি নব্য লেখকদের প্রতি নিবেদন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং বিলাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, দুটি গদ্যাংশ থেকে একটি প্রবন্ধ এবং একটি ছোট গল্প আমি তোমাদের শেষ করেছি। আজকে আমার নিয়মিত ক্লাসের অংশ হিসাবে আমি বাংলা দ্বিতীয় পত্রের তোমাদের সাথে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে কিছুটা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য সিলেবাসের অন্তর্ভুক্ত যে বাংলা দ্বিতীয় পত্রের যে অংশটি রয়েছে সেটি হলো বাংলা উচ্চারণের নিয়ম। বাংলা ভাষায় ব্যবহৃত যেসব শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর শুদ্ধ উচ্চারণের যে নিয়ম রয়েছে, বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের যে নিয়ম এবং শুদ্ধ উচ্চারণের জন্য যে নিয়ম রয়েছে, এই নিয়মটাই হলো বাংলা উচ্চারণের নিয়ম। আমরা বাংলা উচ্চারণ যে শব্দটাকে শুদ্ধভাবে উচ্চারণের জন্য যে নিয়ম প্রণালীগুলো, এগুলো আমরা পূর্বের ক্লাস অন্য যে আমাদের শিক্ষক রয়েছেন তার কাছ থেকে আমরা শিখছি নিয়মিত বাংলা উচ্চারণের নিয়মগুলো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলা বানানের নিয়ম। এই অধ্যায় থেকে বাংলা বানানের নিয়ম, অর্থাৎ বাংলা ভাষায় ব্যবহৃত যেসব শব্দগুলো শুদ্ধভাবে লেখা যায়, পড়া যায় এবং বলা যায়। এই যে বানান, লেখার জন্য যে বানান, এই বানানটাই তো বাংলা বানানের নিয়ম। এই বাংলা বানানের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের যে নিয়ম রয়েছে, এই নিয়ম থেকে আমাদের পড়তে হবে। আমরা বানান রীতি সম্পর্কে একটু জেনে নিই। বানান রীতি নিয়ম, অর্থাৎ বানানের জন্য যে নিয়মগুলো রয়েছে এগুলি হলো বানান রীতি। অর্থাৎ বাংলা ভাষাকে শুদ্ধভাবে লেখার জন্য যে নিয়ম বা নির্দেশনা রয়েছে, এই নির্দেশনাকেই বলা হয় বানান রীতি। তাহলে 1994 সালে বাংলা একাডেমি এবং জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত যে সমগ্র মানুষের জন্য, সমগ্র বাঙালির জন্য যে শুদ্ধভাবে বাংলা বানানকে কীভাবে শুদ্ধভাবে লেখা যায় এবং বলা পড়া যায় তার জন্য যে নিয়ম প্রণালী পরিচালনা লিপিবদ্ধ আছে, তাকে বাংলা বানান রীতি বা বাংলা বানানের নিয়ম নামে পরিচিত। আমরা আজকে আলোচনা করব বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের 5টি নিয়ম। বাংলা একাডেমি প্রণীত বাংলা বানান হলো সবার জন্য শুদ্ধ মার্জিত যে বানানগুলো রয়েছে, এগুলো হলো প্রণীত বাংলা বানান। তাহলে আমরা শুরুতেই, শিক্ষার্থী তোমরা খাতা কলম হাতে নাও এবং বোর্ডে আমি এগুলো লিখে দিচ্ছি, তোমরা সাথে সাথে উঠিয়ে নাও। বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের নিয়মের 1 নম্বর নিয়ম আমরা লিখতে পারি এভাবে: যেসব তৎসম শব্দ সম্পর্কে আমরা একটু জেনে নিই। সংস্কৃত ভাষা থেকে যেসব শব্দগুলো অবিকল হুবহু বাংলা ভাষায় এসেছে এবং এই শব্দগুলোর বানানের জন্য যে নিয়ম রয়েছে, এটাগুলো তৎসম শব্দ। আর যেসব শব্দ সামান্য বিকৃত হয়েছে, অর্থাৎ চেঞ্জ হয়েছে, সেগুলো হলো অর্ধ তৎসম শব্দ। আমরা তাহলে বলতে পারি যে যেসব তৎসম শব্দে, 1 নম্বর আমরা নিয়ম লিখতে পারি এভাবে: যেসব তৎসম শব্দে রস্বই দীর্ঘই বা রস্যু দীর্ঘ, যেসব তৎসম শব্দে, যেসব শব্দগুলো তৎসম সংস্কৃত শব্দ, সেসব শব্দে রস্বই দীর্ঘই বা রস্য দীর্ঘ উভয়ই শুদ্ধ কেবল সেসব শব্দে রস্বই বা রস্যু বা এদের কার চিহ্ন এবং তার কার চিহ্ন, যেমন চিহ্ন, যেমন রস্যের জন্য রস্যিকার আর রস্যুর জন্য রস্যুকার কার চিহ্ন ব্যবহৃত হবে।
কার চিহ্ন হবে। যেমন প্রিয় শিক্ষার্থীরা জানলাম যে যেসব তৎসম শব্দ সংস্কৃত শব্দে রস্যই দীর্ঘই রস্য দীর্ঘ উভয়ই শুদ্ধ, সেসব শব্দে বাংলা বানানের ক্ষেত্রে রস্যই বা রস্যু এবং এদের যে রস্যের জন্য রস্যিকার এবং রস্যের জন্য রস্যকার এটাই হবে, অর্থাৎ দীর্ঘিকার দীর্ঘইকার এটা উঠে যাবে। যেমন চিৎকার, যেমন চিৎকার, পদবী, পদবী এই শব্দগুলো ছিল দীর্ঘিকার দিয়ে, সংস্কৃত শব্দ ছিল দীর্ঘিকার, পদবী, লহরী, আবার একটা দিতে পারি লহরী, সংস্কৃত শব্দ কিন্তু তাদের পদবী বয়স্কের পদবী, অর্থাৎ যেসব শব্দ তৎসম শব্দ থেকে আসছে সংস্কৃত শব্দ সেই শব্দগুলো রস্যই বা দীর্ঘই রস্য দীর্ঘ উভয়ই শুদ্ধ, সেসব ক্ষেত্রে বাংলা বানানের ক্ষেত্রে আমরা রস্যকার বা রস্যিকার এবং এদের কার চিহ্ন যে রস্যিকার রস্যকার ব্যবহৃত হবে। এরপরে দ্বিতীয় নিয়ম আমরা উল্লেখ করতে পারি এভাবে, রেফের পরে রেফ এর পরে ব্যঞ্জন বর্ণের রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না, দ্বিত্ব হবে না, অর্থাৎ রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। যেমন আমরা উপরে উদাহরণ দেই, তাহলে 2 নম্বর নিয়ম আমরা পাইলাম যে রেফের পরে ব্যঞ্জন বর্ণের, তো সংস্কৃত শব্দে এই শব্দটা রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব ছিল, এটা এখন দ্বিত্ব উঠে গিয়ে রেফের পরে ব্যঞ্জনটা শব্দটার আর দ্বিত্ব হবে না। যেমন আগে ছিল, যেমন অর্জন, অর্জন এর পরিবর্তে হবে অর্জন, কার্য, এর পরিবর্তে হবে কার্য, অর্থাৎ ব্যঞ্জন বর্ণের পরে যে রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব উচ্চারণ হতো কার্য, কার্যক্ষেত্র, কার্যালয়ে, তার ওই যে ডবল উচ্চারণ, ওই ডবল উচ্চারণ আর থাকবে না, এর ফলে ওই শব্দ একটাই শুধু উচ্চারণ হবে। যেমন কর্ম, কর্ম এর পরিবর্তে হবে কর্ম। তাহলে শিক্ষার্থী বুঝলাম যে রেফের পরে যখন রেফ আসবে, এটা রেফ ফলার পরে ব্যঞ্জন বর্ণের কোনো দ্বিত্ব উচ্চারিত হবে না। দ্বিত্ব উচ্চারণ মানে ডবল উচ্চারণ, ডাবল বর্ণটা ডাবল উচ্চারণ হবে, ডাবল হবে না, এটা হবে কি ওই সেম শব্দটা শুধু বর্ণটা উচ্চারণ হবে আর রফলাটা উচ্চারণ হবে। যেমন অর্জন, কার্য, কর্ম। আমরা আর একটা নিয়ম তাহলে লিখতে পারি শিক্ষার্থী, তাহলে দ্বিতীয় নিয়ম আমাদের শেষ, তৃতীয় নিয়ম আমরা লিখতে পারি এভাবে, শব্দের শেষে বিসর্গ থাকবে না, শব্দের শেষে বিসর্গ, শব্দের শেষে বিসর্গ, এই বিসর্গ চিহ্ন বিসর্গ থাকবে না, অর্থাৎ এই শব্দটা আগে সংস্কৃত প্রত্যেকটি শব্দের শেষে সাধারণত বিসর্গ থাকতো, শব্দের শেষে একটা বিসর্গ দিয়ে শব্দটাকে ইন্ডিকেট করা হতো, নির্দেশ করা হতো। কিন্তু বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের যে নিয়ম, এখানে আমরা দেখব যে তারা যে নিয়ম প্রণালীগুলো আমাদের জন্য রচনা করেছেন তার মধ্যে একটা আছে যে শব্দের শেষে বিসর্গ থাকবে না। যেমন আমরা লিখতে পারি কার্যত,
যেমন আমরা লিখতে পারি কার্য, এইটা আগে এর পরিবর্তে হবে কার্যত, অর্থাৎ যে শব্দের শেষে বিসর্গ এটা হবে না প্রায়শ। এর পরিবর্তে হবে, তেমনি ভাবে আমরা আরেকটা লিখতে পারি প্রথমত। প্রথমত এর পরিবর্তে হবে মত, অর্থাৎ খুবই সহজ নিয়ম যে শব্দের শেষে বিসর্গ সাধারণত উঠে যাবে, বিসর্গ থাকবে না। তাহলে আমরা তিনটি নিয়মই পেয়ে গেলাম। আমরা আরেকটা নিয়ম উল্লেখ করতে পারি, হস চিহ্ন। হস চিহ্ন হস চিহ্ন যথাসম্ভব বর্জন করতে হবে, বাদ দিতে হবে, বর্জন করতে হবে। হস চিহ্ন অর্থাৎ শব্দ, আমরা বদ্যাক্ষর বা মুক্তাক্ষর, বদ্যাক্ষর যে শব্দগুলো, অর্থাৎ যে শব্দগুলো একশ্বাসে উচ্চারণ করতে হয়, একাধিক বর্ণ মিলে একটি শব্দ যখন তাকে একশ্বাসে উচ্চারণ করতে হয় সেটা বদ্যাক্ষর, অর্থাৎ যা টেনে লম্বা করা যায় না, অর্থাৎ যার সীমাবদ্ধতা রয়েছে এবং যা একশ্বাসে এক প্রশ্বাসে উচ্চারণ করতে হয় সেটা বদ্যাক্ষর। আর মুক্তাক্ষর হলো, যেহেতু আমরা অক্ষর দুই প্রকার আমরা জেনেছি ক্লাসে, আমরা আলোচনা করি আবার, যে মুক্তাক্ষর হলো যে অক্ষরগুলো টেনে লম্বা করা যায়, বড় করা যায় ইচ্ছা করে, এইগুলো মুক্তাক্ষর, অর্থাৎ যার স্বাধীনতা রয়েছে। এই শব্দগুলো অর্থাৎ এই হস চিহ্ন ব্যবহৃত হয় সাধারণত বদ্যাক্ষরের ক্ষেত্রে। তবে যেসব শব্দ আমরা দেখব যে হস চিহ্ন যথাসম্ভব, অর্থাৎ যথাসম্ভব বর্জন করতে হবে, তবে যেসব শব্দে হস চিহ্ন বর্জন করা যায় না সেখানে ব্যবহৃত হবে। পূর্বে ছিল যে প্রত্যেকটা শব্দের মাঝেই হস চিহ্ন ব্যবহৃত হতো। যেমন আমরা লিখি, যেমন টক, টক এই শব্দটি এভাবে হস চিহ্ন ছিল, এর পরিবর্তে হবে টক, টক, টক। বুঝা গেছে? তাহলে হস চিহ্ন, এই যে হসন্ত, হস মধ্যে হসন্ত চিহ্ন, এই হসন্ত চিহ্ন যেটা, এই হসন্ত চিহ্নটা হলো হস চিহ্ন। এই হস চিহ্ন হলো যে যথাসম্ভব বর্জন করতে হবে, হস চিহ্ন যথাসম্ভব বর্জন করতে হবে, অর্থাৎ আমরা পূর্বে ছিল টক, এর পরিবর্তে হবে টক। আবার আমরা দেখি যে টন, টন এর পরিবর্তে হবে টন, অর্থাৎ এই হসন্তটা উঠে যাবে, এই হসন্তটা, হস চিহ্নটা, হসন্তটা সাধারণত উঠে যাবে। টাক, আবার একটা লিখতে পারি টাক, টাক এর পরিবর্তে হবে টাক, অর্থাৎ জাস্ট হসন্ত চিহ্নটা আমরা উঠিয়ে দেব। বোঝা গেছে শিক্ষার্থী? তাহলে আমরা আরেকটি নিয়ম জেনে ফেললাম যে হস চিহ্ন যথাসম্ভব উঠে যাবে। আমরা 5 নম্বর নিয়ম দেখি। আমরা আরেকটি নিয়ম দেখি, ঊর্ধ্ব কমা যথাসম্ভব বর্জন করতে হবে। ঊর্ধ্ব কমা যথাসম্ভব বর্জন করতে হবে। যেমন বলে,
যেমন যেমন বলে, হয়ে, চলে, বলে, বলে, চলে, চাল প্রভৃতি। তাহলে শিক্ষার্থী আমরা বাংলা বানানের 5টি নিয়ম জেনে ফেলেছি। আমরা বাংলা একাডেমি যদি আসে যে তৎসম শব্দের বানানের 5টি নিয়ম উল্লেখ করো, এখানে আমরা একই শব্দ একই নিয়মগুলো রয়েছে, সাথে আমরা আরও একটা নিয়ম পড়ব। সন্ধির ক্ষেত্রে আর একটা নিয়ম দেখি তাহলে। সন্ধির ক্ষেত্রে ক, খ, ক, খ, গ, ঘ পরে থাকলে সন্ধির ক্ষেত্রে সন্ধিজাত যেসব শব্দ রয়েছে এই সন্ধিজাত শব্দের ক্ষেত্রে ক, খ, গ, ঘ পরে থাকলে পদের অন্তঃস্থিত ম স্থানে অনুস্বার হবে। যেমন আমরা যদি লিখি অহম যোগ কার সমান। এখন প্রিয় শিক্ষার্থী, সন্ধিজাত শব্দ পদের মধ্যে অন্তঃস্থিত, অন্ত মানে শেষ, পদের শেষে ম যদি থাকে এবং তারপরে পরে যদি ক থাকে, ক, খ, গ, ঘ, এই যে ক, খ, গ, ঘ এই 4টা বর্ণে যে কোনো একটি থাকে, তাহলে এই ম স্থানে অনুস্বার হবে। তাহলে কিভাবে দেখতে পারি? অহংকার। ঠিক আছে, এরপর আমরা দেখি ভয়ঙ্কর। ভয়ম যোগ কর আমরা লিখতে পারি ভয়ঙ্কর। প্রিয় শিক্ষার্থী, তাহলে বোঝা গেল যে পদের অন্তঃস্থিত এই শব্দের অন্তঃস্থিত শেষে যদি ম থাকে এবং সন্ধিজাত শব্দের পরে যদি ক, খ, গ, ঘ এই 4টা বর্ণের যে কোনো একটি থাকে, তাহলে এই ম এর স্থানে অনুস্বার হবে। যেমন আবার একটা লিখতে পারি সঙ্গীত। এটা আমরা লিখতে পারি এই যে ম এবং এরপরে ক, খ, গ, ঘ এই 4টা বর্ণের গ রয়েছে এখানে, তাহলে লিখতে পারি সঙ্গীত। ঠিক আছে, এরপরে আমরা আরেকটি নিয়ম লিখি তাহলে। সংস্কৃত ইন প্রত্যয়ান্ত শব্দের সংস্কৃত ইন প্রত্যয়ান্ত শব্দের দীর্ঘইকারান্ত
দীর্ঘই কারান্ত রূপ সমাসবদ্ধ হলে সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী সেগুলোতে রস্যইকারান্ত হবে। সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী সেগুলোতে রস্যই হবে। অর্থাৎ দীর্ঘই কারান্ত যদি থাকে, সংস্কৃত সমাসবদ্ধ শব্দ যদি সমাসবদ্ধ হয়, তাহলে দীর্ঘই কারান্ত শব্দ দীর্ঘইকার, এটা রস্যিকার হবে, রস্যইকার হবে সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী। ইন কারান্ত পড়তে, যেমন গুণী, যেমন এটা ছিল গুণী, এর সাথে যুক্ত হলো জন। এই যখন ইন কারান্ত, গুণিন ইন, ইন কারান্ত প্রত্যয়ান্ত যোগে শব্দ, যে শব্দের শেষে প্রত্যয়ান্ত ইন রয়েছে, এই ইন প্রত্যয়ান্তযুক্ত শব্দের ক্ষেত্রে দীর্ঘই কারান্ত দীর্ঘইয়ের ক্ষেত্রে এটা হবে রস্যিকার, যেমন গুণী জন। ঠিক আছে, যে সমাসবদ্ধ শব্দে, সংস্কৃত শব্দের ক্ষেত্রে ইন কারান্ত প্রত্যয় শব্দে এবং সমাসবদ্ধ যে শব্দ হবে অর্থাৎ দীর্ঘইকার, এটা রস্যিকারে পরিণত হবে। যেমন আমরা যদি আরেকটা লিখি, প্রাণীবিদ্যা, প্রাণী সমাসবদ্ধ শব্দ প্রাণীবিদ্যা, তাহলে প্রাণীবিদ্যা যখন একসাথে হবে তাহলে কি হবে? প্রাণী বিদ্যা। বুঝা গেছে? তাহলে এই দীর্ঘই পরিবর্তন হলো রস্যিকার, অর্থাৎ দীর্ঘই কারান্ত দীর্ঘই কার পরিবর্তন হবে রস্যিকার। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা আলোচনা করলাম বাংলা বানানের নিয়মের একটি অংশ, যে পরিমিত বাংলা বানানের নিয়ম। এর আমি কয়েকটি নিয়ম তোমাদের বোর্ডে লিখে দিয়েছি, এবং সাথে সাথে যখন প্রশ্ন হয় যে সংস্কৃত শব্দের পরিমিত বাংলা বানানের, যে সংস্কৃত শব্দের বানানের, সংস্কৃত শব্দ বানানের বা তৎসম শব্দ বানানের 5টি নিয়ম উল্লেখ করো। আমাদের এই 7টার মধ্যে, যখন এই 7টার মধ্যে যদি আমি শেষের দুটোকে নিয়ে আসি তৎসম শব্দের ক্ষেত্রেও, তাহলে আমাদের 5টি নিয়ম হয়ে যাবে। অর্থাৎ আমাদের 2টি প্রশ্নই তৈরি হয়ে গেল, যে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম উল্লেখ করো, অথবা তৎসম বাংলা একাডেমি প্রমিত তৎসম শব্দের বানানের 5টি নিয়ম উল্লেখ করো। আজকে আমরা 2টি প্রশ্ন লিখলাম, প্রশ্ন 2টি তাহলে বোর্ডে আমরা দেখি কোন কোন প্রশ্ন আমরা আলোচনা করেছি আজকে। বাংলা একাডেমি প্রমিত বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের এটা আমাদের পরীক্ষার প্রশ্ন এভাবে আসে যে বাংলা একাডেমি যে প্রণয়ন করেছেন এই প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম উল্লেখ করো। 2 নম্বর আমরা লিখেছি বাংলা একাডেমি প্রণীত তৎসম শব্দের বানানের 5টি নিয়ম আমরা লিখেছি এবং প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম। তাহলে 2টো প্রশ্ন আমাদের হয়ে গেল, যে 2টো প্রশ্ন আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং জানার জন্য খুব দরকারি আমাদের 2টি
প্রশ্ন এবং বাংলা বানানকে বা বাংলা শব্দকে শুদ্ধভাবে কিভাবে লেখা যায় এবং মানুষের কাছে উপস্থাপন করা যায়, এই নিয়মের যে নিয়মগুলো বাংলা একাডেমি এবং বাংলাদেশ পাঠ্যপুস্তক বোর্ড সহ কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক যে নিয়মগুলো প্রণীত হয়েছে আমাদের জন্য, এই নিয়মের মধ্যেই এই প্রশ্ন দুটো রয়েছে এবং এই দুটো আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে শিক্ষার্থী আজকে এ পর্যন্তই থাকবে, আর তোমরা প্রশ্ন দুটো ভালো করে পড়াশোনা করো। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে বাংলা বানানের নিয়ম নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ। তোর ভাই শেষ।